হ্যালো বাচ্চো, क्या हालचाल। আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো। আর লকডাউন চলছে তো সবাই বাড়িতেই থাকো। আর আজকে আমরা ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ কাইনেমেটিক্স স্মৃতিবিজ্ঞান নিয়ে আজকে ডিসকাস করব। তো স্মৃতিবিজ্ঞানে যাওয়ার আগে আজকে এটা বুঝতে হবে যে ফিজিক্সের ফিল্ডটা কোথায়। অর্থাৎ বহু যুগ আগে যখন সায়েন্স বলে একটা সাবজেক্ট ছিল, তো মানুষরা কি পড়তো না, সায়েন্স পড়তো। অর্থাৎ সায়েন্স মানে সে তার মধ্যে সব কিছুই আছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, হ্যাঁ, সব কিছু থাকে। বাট তোমরা যত আস্তে আস্তে করে হায়ার ক্লাসে যাচ্ছ, যত সময় এগাচ্ছে, তত কী হচ্ছে, বিভিন্ন যে ফিল্ড, সেই ফিল্ডে রিসার্চ ক্রমশ বাড়ছে, তোমরা জানো। আর রিসার্চ বাড়া মানে কি বলো তো, নতুন নতুন অনেক তথ্য উঠে আসছে। এর ফলে কি হচ্ছে, আমাদের স্টাডি করার যে ফিল্ড, এত বেশি ডাটা আমাদের কাছে আছে, এত বেশি তথ্য আমাদের কাছে আছে, যে একজন সিঙ্গেল মানুষের পক্ষে পুরো সায়েন্সটাকে কভার করা দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা কি করেছি, আমরা আমাদের সুবিধার জন্য আমরা সায়েন্সটাকে বিভিন্ন কোয়ারেন্টে ভাগ করে দিয়েছি। তার মধ্যে একটা ফিজিক্স, ঠিক আছে। ফিজিক্সেরও ফিল্ড এত বেশি হয়ে গেল, এত স্টাডি করার পারপাস পেয়ে গেলাম আমি, যে ওকেও আমি একটা সিঙ্গেল বলে রাখতে পারলাম না, একটা সিঙ্গেল সাবজেক্ট বলে রাখতে পারলাম না। তো তাহলে আমি কি করতে হবে, আমি কি করলাম, ফিজিক্সকেও বিভিন্ন ফিল্ডে, যেমন তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্স আছে, যেটা ডিসকাস করব, অপটিক্স আছে, হিট আছে, মডার্ন ফিজিক্স আছে, আরও বহু ফিল্ড আছে, ইলেকট্রনিক্স আছে, হ্যাঁ, ইলেকট্রিক আছে, প্রচুর ফিল্ড আছে। তোমরা কিছু চ্যাপ্টার ক্লাস 11-এ শিখবে, কিছু চ্যাপ্টার ক্লাস 12-এ গিয়ে শিখবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে স্টাডি করবো, দেখতে পাচ্ছ কাইনেমেটিক্স, স্মৃতিবিজ্ঞান। তো ও কোথা থেকে এসেছে, মেকানিক্স থেকে। মেকানিক্সকে মেনলি আমি আজকে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স মানে কি, স্থিতিবিজ্ঞান। অর্থাৎ যে সমস্ত বস্তুরা স্থিতিশীল অবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তাদের উপর যখন আমি কোনো স্টাডি করব, সেটা কি হবে, সেটা হচ্ছে স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে। আর আজকে যেটা আমি পড়বো, দিস ইজ স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। সেটা কি, কাইনেমেটিক্স মানে কি, অর্থাৎ আমরা গতির যেসব প্যারামিটারগুলো জানি, গতীয় যেসব রাশিগুলো জানি, যেমন কি সরণ, বেগ, ত্বরণ, ঠিক তো, বা প্রাথমিক বেগ, অন্তিম বেগ, অনেক কিছু আছে, সময়, ওদের মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমি তোমাকে বললাম যে একজন মানুষ এত বেগ নিয়ে এত সময় পর কত দূর যাবে, এই ধরনের কিছু ক্যালকুলেশন। অর্থাৎ এখানে আমি গতীয় যেসব রাশিগুলো, ওদের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, এত সময় ধরে গেলে কত দূর যাবে, এইভাবে যেসব ক্যালকুলেশন, সেগুলো আমি পড়বো স্মৃতিবিজ্ঞান। কিন্তু এখানে একটা ব্যাপার কি এসে যায়, আমরা একটা বস্তুর গতি পড়ছি, কত স্পিডে যাচ্ছে সেটাও মাপছি, কিন্তু গতি কোথা থেকে এলো, বল কোথা থেকে পেলো, ঠিক আছে, সেসব বিষয় কিন্তু আমি কোনো স্টাডি করব না এই স্মৃতিবিজ্ঞান চ্যাপ্টারে। অর্থাৎ কজ অফ মোশন, কি কারণে ও বস্তু গতিশীল হলো, সেই সমস্ত প্রশ্ন আমরা এই চ্যাপ্টারে কোনো ডিসকাস করবো না। শুধু বস্তু মোশন হচ্ছে, সে কত স্পিডে যাচ্ছে, তার ত্বরণ কত আছে, এই সব আমরা ডিসকাস করব স্মৃতিবিজ্ঞানে। তাহলে তোমার মনে প্রশ্ন যে আমরা তাহলে কারণটা কোথায় খুঁজবো, কোথায় গেলে জানতে পারবো যে কেন বস্তু গতিশীল হলো, কে ওকে বল দিল, সমস্ত স্টাডি আমরা কোথায় করব ডিনামিক্সে, অর্থাৎ যেটা আছে গতিবিজ্ঞান। সেখানে আমরা পড়বো যে একটা বস্তু কেন গতিশীল হলো, তাকে কত বল দিলে সে তবে গতিশীল হবে, সেই ধরনের প্রশ্ন নিয়ে। তো এই হলো আমার ফিজিক্সের মোটামুটি আজকের মেকানিক্সের পার্ট। আর আজকে আমি পার্টিকুলার এই কাইনেমেটিক্স এটা নিয়ে আজকে ডিসকাস করব। তো যারা অ্যাডভান্স লেভেলে আছো, যারা রিভিশনে আছো, তারা চাইলে ভিডিওকে একটু স্পিড করেও দেখতে পারো, হ্যাঁ। আর যারা নতুন আছো, তারা একদম আজকে ইন্ট্রোডাকশান চ্যাপ্টার শুরু হবে আজকে। তো আজকে তোমরা একদম প্রাথমিকভাবে সমস্ত কিছুই শিখবে, প্রাথমিক সমস্ত কিছু ট্রাম এবং তাদের মধ্যে সম্পর্ক, সব কিছু আমরা আজকে জানবো। তো আশা করি আজকে ভিডিও তোমাদের সকলের খুব হেল্প করবে ক্লাস 11-এর জন্য, যারা মাধ্যমিক দেওয়ার পর ক্লাস 11-এ এলে। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুব্রত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর প্যারাস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। তো আজকে আমার পড়ার বিষয় কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে তোমাদের সিলেবাসে যা আছে আর কি, তো সেই পুরোটাই কিন্তু একমাত্রিক গতির ওপর বেস করে। এখন মাত্রা কি, এই যে বললাম মাত্রিক, অর্থাৎ একটা মাত্রা এসে যাচ্ছে। মাত্রা কি, মাত্রা মানে অর্থাৎ একে ইংলিশে বললে বোঝায় ওয়ান ডাইমেনশনাল মোশন, 1D, অর্থাৎ একটাই দিক,
ও একটা নির্দিষ্ট দিকেই শুধুমাত্র সবসময় গতিশীল হবে, অন্য কোনো দিকে ঘোরার ওর কোনো সুযোগ নেই। ঠিক আছে, যেমন তুমি ভাবতে পারো যে ধরো সাপোজ এইটা একটা রাস্তা, একদম স্ট্রেট রাস্তা, তো এই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ও গাড়ি সবসময় একবারে স্ট্রেট, একবারে সামনের দিকেই সবসময় যাচ্ছে, কোনো দিকেও স্টিয়ারিং বাঁকাচ্ছে না। তাহলে এই ধরনের মোশনগুলোকে আমি কি বলবো? ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। একমাত্রিক মানে কি? সাপোজ ধরো আমরা এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেট জানি, অর্থাৎ এগুলোকে কার্তেসীয় কোঅর্ডিনেট বলা হয়। কার্তেসীয় কেন? কারণ এগুলো সায়েন্টিস্টের নাম থেকে আসে। ঠিক আছে, অদ্ভুত অদ্ভুত নাম, এগুলো বাঙালি নাম নয়, বোঝাই যাচ্ছে। তো সাপোজ ধরো আমরা ধরলাম এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। যদি আমার বস্তু শুধুমাত্র যে কোনো একটা দিকে গতিশীল হয়, সে হতে পারে এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, হতে পারে সে শুধু ওয়াই অ্যাক্সিস বরাবরই যাচ্ছে, আবার হতে পারে সে শুধু জেড অ্যাক্সিস বরাবরই আসতেছে, একটা সময় যে কোনো একটা অ্যাক্সিস বরাবরই সে যাবে। ঠিক আছে, ধরো একটা পার্টিকেল, এটা সে এখন এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এটা অবশ্যই হবে কি? একমাত্রিক গতি, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল। সাপোজ ধরো একটা মাঠ আছে, এভাবে তুমি কি করছো? মাঠের একদিক থেকে একটা ঢিল বা কিকে তুমি এখান থেকে ছুঁড়লে, তাহলে ছুঁড়লে কি ওইভাবে গিয়ে এভাবে একটা জায়গায় মাঠের আরেক দিকে এসে পড়বে, এটাই নিয়ম। এখানে দেখো একসঙ্গে কিন্তু দুদিকের স্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমি যদি এদিকটা যদি এক্স অ্যাক্সিস ধরি, এটা যদি ওয়াই ধরি, দেখো ও কোনা ওই যে ঢিলটা, ও ঢিল কিন্তু সামনের দিকেও এগিয়ে যাচ্ছে, আবার ওর হাইটেরও পরিবর্তন হচ্ছে। দেখো কখনো হাইট বাড়ছে আবার কখনো কমছে, ঠিক তো? তার মানে এর একটা সময়ে দুটো দিকের একসঙ্গে পরিবর্তন হতে পারে। তো এই ধরনের মোশনকে আমি কি বলবো তাহলে? টু ডাইমেনশনাল, বা বলতে পারো দ্বিমাত্রিক। একই রকম ভাবে 3D হতে পারে, তোমরা 3D সিনেমা দেখে থাকবে হয়তো, ওয়াই জেড যদি একসঙ্গে তিনটে কোঅর্ডিনেটেরই পরিবর্তন হয়। আমি রাস্তায় যাচ্ছি সোজাভাবে, এটা হচ্ছে কি? একমাত্রিক গতি। আমি রাস্তায় নাচতে নাচতে যাচ্ছি, লাফাতে লাফাতে, তাহলে কি হচ্ছে? আমার সামনের দিকের একটা মোশন হচ্ছে, প্লাস আপ ডাউন একটা মোশন হচ্ছে, এটা কি হবে? দ্বিমাত্রিক। আর যদি এমনটা হয় যে আমি রাস্তায় না গিয়ে হেলতে দুলতে বেঁকে বেঁকে যাচ্ছি সাপের মতো, প্লাস নাচতে নাচতেও যাচ্ছি, তাহলে সেটা কি হবে? একসঙ্গে দেখো, একসঙ্গে সেখানে কতগুলো মোশন হলো। সেখানে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটা হলো, প্লাস আমি রাস্তায় সাপের মতো বেঁকে বেঁকে যাচ্ছি, মানে জেড বরাবর একটা মোশন আছে, আমি ধরো এভাবে বেঁকে বেঁকে যাচ্ছি, বেঁকে 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 যাচ্ছি, তো সেখানে জেড একটা মোশন এসে যায়, প্লাস আমি নাচতে নাচতেও যাচ্ছি, অর্থাৎ ওয়াই ডিরেকশনে একটা মোশন আছে। তাহলে এই ধরনের মোশনগুলো হচ্ছে থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক, একে বলা হয় ত্রিমাত্রিক। তাহলে দেখো, আমাকে একমাত্রিক গতি যখন বলছি, তাহলে প্রথম আগে আমাকে জানতে হবে যে গতি কাকে বলে, ঠিক তো? কারণ গতি জানলাম না, গতিবিজ্ঞান পড়ে চলছি, তো হয় না। গতি কাকে বলে, অর্থাৎ হোয়াট ইজ মোশন, হোয়াট ইজ মোশন। আমি কখন বলবো যে একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে? কখন বলবো? তো চলো এটা ছোট করে একটু ডেফিনেশন লিখে দিই, যেখানে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। লিখো, সময় পরিবর্তনের সঙ্গে 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 যদি কোনো বস্তুর কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে স্থান পরিবর্তন করে, তবেই তাকে বস্তুর গতি বলে। তাহলে কি বলা হলো এখানে? দেখো, সবকিছু আমাদের জানা টার্ম, কিন্তু একটা নতুন বিষয় আমরা দেখলাম, নির্দেশতন্ত্র।
নির্দেশতন্ত্রটা কি? অর্থাৎ ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার সঙ্গে তোমার একজন বন্ধু তোমার সঙ্গে সঙ্গে হাঁটছে। তাহলে দেখো তোমার বন্ধুর সাপেক্ষে তুমি কিন্তু স্থির, কারণ দুজনেই একসঙ্গে গতিশীল আছো, বুঝলে? যদি এমনটা হতো যে তুমি বসে আছো রাস্তার ধারে, তোমার একজন বন্ধু হেঁটে 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 চলে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার সাপেক্ষে তোমার বন্ধু গতিশীল। অর্থাৎ আমি এই ধরনের মেজারমেন্ট যার সঙ্গে কম্পেয়ার করে করব। এখন আমি তোমার সঙ্গে করছি, তাহলে তুমি হবে এখানে নির্দেশতন্ত্র। বা তুমি সাপোজ একটা উদাহরণ ধরো তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, একটা বাস ওই স্ট্যান্ডে না থেমে একদম স্পিডে বেরিয়ে গেল, তাহলে ওই বাসের যে প্যাসেঞ্জার, ঠিক আছে, প্যাসেঞ্জারকে তুমি কি দেখবে? গতিশীল দেখবে। তাহলে তোমার সাপেক্ষে ওই বাসের প্যাসেঞ্জারের একটা গতি আছে। এখানে তুমি হচ্ছে নির্দেশতন্ত্র, তোমার সাপেক্ষে সে গতিশীল। কিন্তু যদি ওই বাসের মধ্যে থাকতে, তাহলে তুমি বাসের প্যাসেঞ্জারগুলোকে কি দেখতে? ধরো তুমি একটা সিটে বসে আছো, তোমার পাশের সিটে একজন বসে আছে, তুমিও স্থির, সেও স্থির, বাসের ভিতরের কথা বলছি আমি। তাহলে তোমার সাপেক্ষে সে কি আছে? স্থির আছে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে আমাকে বলতে হবে যে একটা বস্তু স্থির আছে না গতিশীল আছে। যদি নির্দেশতন্ত্র চেঞ্জ হয়ে যায়, যদি তুমি না নির্দেশতন্ত্র হয়, যদি বাসের বাইরের কেউ যদি নির্দেশতন্ত্র হয়, তাহলে কিন্তু তার সাপেক্ষে সবাই তোমরা গতিশীল আছো। তো এইগুলো সব হচ্ছে আপেক্ষিক বিষয়, এই যে গতি, স্থিতি, ঠিক আছে, আপেক্ষিক বিষয়। কারণ আমরা যে সমস্ত গতি বা স্থিতির কথা বলি, কোনোটাই কিন্তু পরম গতি বা পরম স্থিতি বলে কিছু নেই। কারণ তুমি ভাবো না, তুমি সাপোজ ধরো তুমি নিজেকে তুমি একটা চেয়ারে বসিয়ে রাখছো, তুমি একটা চেয়ারে বসে আছো, তো তুমি নিজেকে স্থির বলে ভাবছো যে আমি হচ্ছে স্থির। কিন্তু তুমি একটা ব্যাপার ভাবো, তুমি নিজেকে স্থির ভাবলেও পৃথিবী, এই সম্পূর্ণ যে পৃথিবী তো স্থির নেই। পৃথিবীর কি আছে? গতি আছে। পৃথিবী আহ্নিক গতি আছে, বার্ষিক গতি আছে, অর্থাৎ পৃথিবী কি হচ্ছে? ঘুরছে। তাহলে তুমি কিন্তু নিজেকে স্থির ভাবলেও তুমি কিন্তু অরিজিনালি স্থির নও। ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? তো এই জন্য বলা হয় যে স্থিতি বা গতি, পরম স্থিতি পরম গতি বলে কিছু হয় না। ওকে, তাহলে মোটামুটি আমরা গতি সম্পর্কে একটা আইডিয়া পেলাম। কি আইডিয়া পেলাম? যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো একটা বস্তু যদি কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে যদি স্থান পরিবর্তন করে, এর সাপেক্ষে এর স্থান পরিবর্তন করছে, তাহলে আমি এই ঘটনাটাকে কি বলবো? যে বস্তুর গতি। অর্থাৎ যে যাচ্ছে তার একটা গতি আছে, আমি বলতে পারি। এটাই। তাহলে আমাকে জানতে হবে যে গতি কত রকম হয়, গতির প্রকারভেদ। হেডিং লাগাও, গতির প্রকারভেদ। গতি কত রকম হয় তোমরা জানো অনেকটা। যেমন সরলরৈখিক হয়, তোমরা জানো, চলন যখন হয় সরলরৈখিক পথে যায় লোক, বা বক্রপথে ঘূর্ণন হতে পারে। গতির প্রকারভেদ তো অনেক করা যায়, তবে আমি মেন আজকে টাইপগুলো বলবো। অর্থাৎ গতির প্রকার মানে টাইপ অফ মোশন, টাইপস অফ মোশন। আমরা প্রথমে কি বলতে পারি? যে চলন গতি, চলন গতি, যাকে ইংলিশে বলা যেতে পারে ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল। চলন গতিটা কি? তুমি সাপোজ ভাবো একটা বস্তু এভাবে আছে, এটা একটা বস্তু, বডি একটা। ও বডি যদি শুধুমাত্র একটা সরল রৈখিক পথে বা একটা নির্দিষ্ট দিকে যদি গতিশীল হয়, এই ধরনের মোশনকে আমি বলবো চলন বা গতি, ট্রান্সলেশনাল মোশন। আর কি হতে পারে? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, যাকে তুমি বলতে পারো রোটেশনাল। রোটেশনাল মোশন। ঘূর্ণন গতি মানে কি? যেমন ঘূর্ণন গতি উদাহরণ কি হবে? তোমরা সাইকেলের চাকাকে ঘুরতে দেখো, ঠিক তো? বা যত রকম ঘূর্ণনশীল বস্তু আছে যেগুলো ঘুরতে পারে। ঘুরতে পারে মানে কি? একটা তার মাঝখানে একটা মধ্যবিন্দু থাকে, সেই বিন্দুর সাপেক্ষে বাদবাকি অংশটা ঘুরে। সেই ধরনের মোশনকে আমি কি বলবো? ঘূর্ণন গতি।
যেমন তুমি এক্সাম্পল বলতে পারো তোমার বাড়িতে যে পাখা চলছে, ধরো পাখা এভাবে আছে তোমাদের, তোমার বাড়িতে যে পাখা আছে, তো পাখা যখন ঘোরে, ঠিক আছে, তো এই ধরনের মোশনগুলো কি হবে, গোল গোল ঘুরে, এগুলো বলা হয় ঘূর্ণন গতি। অ্যাকচুয়ালি এছাড়াও আরো অনেকভাবে আমি গতিকে ভাগ করতে পারি। আজকে আমরা মেন ডিসকাস করব এই দুটো গতি নিয়ে, একটা চলন গতি, একটা ঘূর্ণন গতি। আচ্ছা বলো তো, এমন একটা বস্তু যেখানে যদি একসঙ্গে চলন গতি আর ঘূর্ণন গতি দুটো যদি একসঙ্গে থাকে, তাহলে সেটা কি হবে? সেটাকে বলা হয় মিশ্র গতি। অর্থাৎ যেখানে মিশ্র গতি, যেখানে একসঙ্গে চলন গতিও আছে, সঙ্গে সঙ্গে ঘূর্ণন গতিও আছে, সেই ধরনের গতিকে আমি বলবো মিশ্র গতি। যেমন উদাহরণ কি হবে, তুমি উদাহরণ বলতে পারো, তুমি যে সাইকেল যখন চালাও, তোমার সাইকেলের চাকাগুলো গোল গোল ঘোরে, সঙ্গে সঙ্গে সাইকেলটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের মোশনকে আমি কি বলবো? মিশ্র গতি। একসঙ্গে ঘূর্ণনও হচ্ছে প্লাস চলনও হচ্ছে। আরও উদাহরণ আছে, তুমি বলতে পারো আমাদের পৃথিবীর কথা। পৃথিবী নিজের অক্ষে চারদিকে লাট্টুর মতো ঘুরছে, দিস ইজ ঘূর্ণন, প্লাস পৃথিবী সূর্যের চারদিকেও একটা পথ বরাবর এগিয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের মোশনকে আমি বলতে পারি মিশ্র গতি। এইবার আমরা আমাদের গতি সংক্রান্ত যে সমস্ত ভৌত রাশিগুলো আছে, যেমন তোমরা বলতে পারো স্মরণ আছে, বেগ আছে, ত্বরণ আছে, সময় আছে, এই সমস্ত টার্মগুলো আমরা একবার ডিটেলে ডিসকাস করব। কোনটার সঙ্গে কোনটার কীরকম রিলেশান, সে সমস্ত কিছু আমরা ডিসকাস করব। তো প্রথম আমরা ডিসকাস করব স্মরণ। স্মরণ বা তুমি বলতে পারো ওকে ডিসপ্লেসমেন্ট। আমি সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলো বলে যাচ্ছি, তোমাদের যদি কারো অসুবিধে হয় তোমরা চাইলে ইংলিশ টার্মটা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে? তবে জেনে রাখলে ক্ষতি হবে না। স্মরণ কাকে বলে? ধরো একটা বস্তু এখানটাতে ছিল, ঠিক আছে, ও একটা নির্দিষ্ট দিকে কিছুটা সময় ধরে যাওয়ার পর কি হলো না, এখানে এসে দাঁড়ালো, ঠিক আছে? তাহলে এই দুটো পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব স্ট্রেট লাইন বরাবর, সেটাকে আমি কি বলবো? সরণ। ও কতটা সরে গেল, সরণ। তবে অবশ্যই মনে রাখতে হবে সরণ কিন্তু ভেক্টর, ও কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবরই শুধুমাত্র যাবে, একদম স্ট্রেট যাবে, স্ট্রেট, কোনো দিকে বাঁকবে না। আচ্ছা, তাহলে একটু ডেফিনেশন লিখলে, সময়ের সঙ্গে কোনো নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর স্থান পরিবর্তনকে আমি কি বলবো? বস্তুটির সরণ বলে। তাহলে ব্যাপারটা বোঝা গেল? সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে, শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে কিছু যদি পরিমাণ যদি স্থান পরিবর্তন করে, তবে আমি তাকে কি বলবো? বস্তুটির সরণ। অর্থাৎ যে পরিমাণ ও সরে গেল, যে পরিমাণ পথ অতিক্রম করলো একটা নির্দিষ্ট দিক বরাবর, তাকে আমি বলবো ওই বস্তুটির সরণ। সাপোজ ধরো তোমার এখানটাতে বাড়ি আছে, এটা তোমার হোম, বাড়ি, ঠিক আছে, এটা হোম, আর এখানটা তোমার স্কুল আছে, ঠিক আছে? তোমার বাড়ি এখানে, স্কুল এখানে। তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য একটা স্ট্রেট একটা রাস্তা আছে, একবারে স্ট্রেট শর্টকাট রাস্তা। এখন তুমি ওই শর্টকাট রাস্তা দিয়ে না গিয়ে, তোমার তো ইচ্ছা হতে পারে মাঝে মাঝে আমি অন্য রাস্তা দিয়েও যাবো, ঠিক তো? ধরো তোমার ইচ্ছা হলো যে আমি পাশের পাড়া দিয়ে ঘুরে ঘুরে এভাবে যাবো, বা এই দিকের পাড়া দিয়ে যাবো, আমি এইভাবে যাব। তখন তো তুমি বাড়ি থেকে বেরিয়ে এসে স্কুলেই তো এসে পৌঁছাবে। অর্থাৎ তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য অনেকগুলো অল্টারনেটিভ রাস্তা থাকলেও তুমি সেটাকেই সরণ বলবে, যেটা হবে ওদের মধ্যে শর্টকাট রাস্তা, শর্টেস্ট পাথ।
সব থেকে কম রাস্তা যেটা তোমায় যেতে হচ্ছে সেই রাস্তাটাকে তুমি কি বলবে? সরল। আর বাকিগুলো তোমার অতিক্রান্ত দূরত্ব বোঝাবে। সাপোজ ধরো একটা বৃত্তাকার পথ, এর কেন্দ্র আছে এখানটাতে, আমি বৃত্তের ব্যাসার্ধ ধরলাম এটা আর, ঠিক আছে? তো তুমি এখন কি করছো, তুমি ধরো এখান থেকে হাঁটা শুরু করলে, এটা একটা রাস্তা আছে আর কি, বৃত্তাকার পথের রাস্তা। তুমি এখান থেকে হাঁটতে শুরু করলে, হাঁটতে 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 ঘুরে 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 আবার এখানে এসে পৌঁছালে। তাহলে তুমি মোট কতটা রাস্তা গেলে বলো তো? তোমার অতিক্রান্ত দূরত্ব কত হলো? অতিক্রান্ত দূরত্ব কত? এই বৃত্তের পরিসীমাটা হবে, ঠিক তো? পরিসীমা মানে চারদিকে যে পরিমাণ রাস্তা আছে সেটাই, কতটা লম্বা রাস্তা আছে সেটাই। তো অতিক্রান্ত দূরত্বের সূত্র কি হবে? 2πr, বৃত্তের পরিসীমা সূত্র, সিম্পলি। কিন্তু সরণ কি হবে বলো তো? আমি সরণটা কি বলছিলাম, তোমার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের বিয়োগফল। সরণটাকে আমি বলতে পারি প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের মধ্যে বিয়োগফল, তুমি কতটা এগিয়ে গেলে সেটা। যদি এমনটা হয় তুমি যেখান থেকে শুরু করছিলে সেখানে এসে শেষ হয়ে গেল, অর্থাৎ তোমার প্রাথমিক এবং অন্তিম অবস্থান দুটাই একই জায়গায়, তাহলে বিয়োগ করলে কি হবে? একই সংখ্যা বিয়োগ হয়ে গিয়ে শূন্য হয়ে যায়। তাহলে সরণ কত হবে এখানে? শূন্য। তুমি এখান থেকে বেরিয়ে হাঁটা শুরু করলে, হাঁটতে 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 এসে আবার এখানে এসে পৌঁছালে, তাহলে তোমার সরণ কত হবে? শূন্য। এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন পড়ে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শূন্য সরণ কি? শূন্য সরণ, শূন্য সরণ কি বলবে? যে শূন্য সরণ আমি হচ্ছে তখনই বলবো যখন একটা কণা যেখান থেকে শুরু করছিল ঘুরে এসে আবার যদি সেখানে এসে শেষ করে তার গতিকে, তাকে আমি বলবো শূন্য সরণ। লিখো একটু, কোন বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থান একই হলে তাদের কোনো সরণ হয় না। একেই শূন্য সরণ বলে। তাহলে শূন্য সরণটা কি? প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান। প্রাথমিক অবস্থান মানে যেখান থেকে স্টার্ট করছিল সেটা, অর্থাৎ এখান থেকে স্টার্ট করছিল গতি, তাহলে এটা হচ্ছে ওর প্রাথমিক অবস্থান। ও ঘুরে ঘুরে এসে অন্তিম অবস্থান মানে যেখানে এসে থামলো, সেই থামার অবস্থানটাও যদি ওখানটাতেই হয়, ওর ক্ষেত্রে সরণ কত হয়? শূন্য হয়। আর ওকেই বলা হয় শূন্য সরণ। এখানে এই যে অতিক্রান্ত দূরত্ব, এই যে টার্মটা, এটা কিন্তু স্কেলার। তোমরা স্কেলার ভেক্টর কিছুটা জানতে। স্কেলার মানে কি বোঝায়? যার শুধু মান আছে, দিক নেই। আর ভেক্টর মানে তোমরা কি বুঝতে? যে যার মান ও দিক উভয়ই আছে। তো দেখো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে তুমি যখন হাঁটা শুরু করছো, তুমি এখানে যখন ছিল তোমার দিক ছিল এই দিক বরাবর, তুমি হাঁটতে হাঁটতে যখন এখানে চলে এলো তোমার দিক হয়ে গেছে এই দিক, হাঁটতে হাঁটতে যখন এখানে চলে এলো তখন দিক হয়ে গেল এই দিক। তার মানে তোমার প্রতি মুহূর্তে দিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? মানে অভিমুখ পরিবর্তন হচ্ছে। তার অভিমুখ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমি কোনো নির্দিষ্ট অভিমুখ বলতে পারি না, শুধু ওর মান আছে। আর শুধু মান আছে মানে কি? ও স্কেলার। কিন্তু সরণের দেখো, সরণের ক্ষেত্রে কি হয়? সরণে দেখো সবসময় কিন্তু একটা নির্দিষ্ট দিক বরাবরই যাচ্ছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট দিক বরাবরই যাচ্ছে আর একটা মানও আছে। তাহলে ওটা কি হবে? ভেক্টর রাশি। বোঝা গেল? অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব হলো স্কেলার আর সরণটা হলো ভেক্টর রাশি। সরণের একটু মাত্রা বা এককগুলো বের করে নিই। আমরা কোনো দৈর্ঘ্য কিসে মাপি? মিটার বা সেমিতে, ঠিক? অর্থাৎ এখানে আমি যদি এসআই একক দেখতে চাই, এসআই এককে হবে মিটার, এসআই ইউনিট। আর যদি সিজিএস এ দেখি তাহলে হবে সেন্টিমিটার, অর্থাৎ সেমি, ঠিক আছে? মাত্রা কি হবে? অর্থাৎ এখানে আমি দেখো লেন্থ মাপছি, কতটা লম্বা সেটা, তাহলে মাত্রা কি হবে? এল, বড় হাতের এল।
এইবারে তোমাদের পরীক্ষার সময় মেন কি ধরনের কাজগুলো থাকে এখান থেকে, ধরো তোমাকে বলা হলো যে আমি একটা কণার তার হচ্ছে সরণের সঙ্গে সময়ের একটা তোমাকে গ্রাফ বলে দিলাম, একটা গ্রাফ আমি এঁকে দেবো। তোমাকে বলতে হবে যে ওই গ্রাফ থেকে ওই কণাটা সম্পর্কে তুমি কি ধারণা পেতে পারো, অর্থাৎ ওই কণাটা কি গতিশীল আছে, ওই কণাটা কি স্থির আছে, বা কত বেগে গতিশীল আছে, সেই সমস্ত আমি ওই গ্রাফ থেকেই সমস্ত কিছু ক্যালকুলেশন করতে পারি। একটা গ্রাফ দেওয়া আছে এইভাবে, এই দিকটাতে টাইম বোঝাচ্ছে, এই দিকটাতে সরণ বোঝাচ্ছে, এক্সটা হচ্ছে সরণ আর টিটা হচ্ছে সময়। ঠিক আছে, সরণের সঙ্গে সময়টা গ্রাফ দেওয়া আছে এবং গ্রাফটা এইভাবে, অর্থাৎ টির সঙ্গে সমান্তরাল একটা লাইন আছে। তোমাকে প্রশ্নে বলা হলো যে যে এই গ্রাফ থেকে কি বোঝা যাচ্ছে। তুমি কি বলবে? তুমি একটা ব্যাপার লক্ষ্য করো, প্রাথমিক অবস্থায় যখন সময় শূন্য ছিল এই পয়েন্টে, তখন ওই কণার যে পরিমাণ সরণ ছিল, সময় আস্তে আস্তে করে এগাচ্ছে এই দিকটাতে। দেখো সময় এগালেও সেই সরণ কিন্তু ফিক্সড হয়ে আছে, মানে সরণের কোনো পরিবর্তনই হয়নি। ব্যাপারটা কি লক্ষ্য করছো? তার মানে আমি কি বলতে পারি, যদি একটা কণা সময় পরিবর্তনের সঙ্গে তার অবস্থান কোনো পরিবর্তন না হয়, তাহলে তাকে আমি কি বলবো? স্থির বস্তু। তুমি ভাবো না, তুমি সাপোজ ধরো বসে আছো, তোমার থেকে 5 মিটার দূরে একটা বস্তু পড়ে আছে, তুমি 5 মিনিট পর লক্ষ্য করলে তখনও তোমার সঙ্গে সে কণাটা 5 মিটার দূরেই আছে, তাহলে ওই কণাটার প্রকৃতি তুমি কি বলবে? ওটা স্থির অবস্থায় আছে। তাহলে আমি কি বলতে পারি যে এক্ষেত্রে বস্তু স্থির আছে, বডি অ্যাট রেস্ট। তাহলে এইভাবে তোমাকে একটা গ্রাফ থেকে ওই বস্তুর প্রকৃতি জানতে চাইতে পারে। আবার তোমাকে বস্তুর প্রকৃতি বলে দেওয়া হলো, তখন তোমাকে গ্রাফ আঁকতে বলতে পারে। ঠিক আছে, তো সেই ধরনের একটা কেস আমরা করব। ধরো তোমাকে বলা হলো যে সমবেগে গতিশীল কণার সরণ ভার্সেস সময়, লেখচিত্র আঁকো। ঠিক আছে, তাহলে কণার প্রকৃতি কি বলছে? সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল, তুমি তাহলে তোমাকে বলছে সরণের সঙ্গে সময়ের, তাহলে একটা সময়ের সঙ্গে সরণের একটা গ্রাফ করো। আমি নিচের দিকটা সময় বলবো, এটা সময় মানে স্মল টি, আর এদিকটা রাখবো সরণ মানে এক্স। সমবেগ মানে কি? বেগ স্থির, তার মানে ও একটা নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর নির্দিষ্ট পথই অতিক্রম করতে পারে। এর গ্রাফটা হবে একদম স্ট্রেট লাইন, এবং সেটা অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা। দেখো গ্রাফটা এরকম কেন হলো, যখন আমার সময় শূন্য ছিল তখন দেখো সরণও শূন্য, যখন সময় একটু বাড়লো এখানটাতে এলো, তখন দেখো সরণ একটু বাড়ছে। আবার যখন সময় আরেকটু বাড়লো এখানটাতে এলো, অর্থাৎ এই পজিশনটা, তখন দেখো সরণ দেখো আবার কিছুটা বেড়ে গেল। অর্থাৎ দেখো যখন সময় এখানটাতে এলো, এখানটাতে সময় এলো, তখন এবার নাম দাও, ধরো এটা ও দিলাম, আর এই পয়েন্টটা পি, এটা এ, এটা বি। এই যে গ্রাফটা এলো, এই গ্রাফ থেকে আমরা নতি বের করবো। এই যে ওপি সরলরেখা আছে, ওই ওপি সরলরেখার নতি বের করবো। ওপি সরল রেখার নতি। দেখো একটা যখন আমি কোনো গ্রাফ আঁকি, আমরা একটা গ্রাফ থেকে কিন্তু ওই কণা সম্পর্কে অনেক কিছু তথ্য পেতে পারি, অনেক কিছু। তুমি চাইলে এখান থেকে অনেক কিছু তথ্য বের করতে পারো। তার জন্য আমাকে সরলরেখার নতি বের করতে হবে। এখানে নতি মানে কি? এই যে লাইনটা, অর্থাৎ ও এখান থেকে স্টার্ট করছিল, এখন এখানে এলো, এখানটাতে ওর সরণ কত হয়েছে আর তার করেসপন্ডিং কতটা ও সময় লাগাইছে।
আমার এই দিকটা কি বোঝাতো, উপর দিকটা কি বোঝাতো, সরণ বোঝাতো। তাহলে এইখান থেকে এতটা, এই রাস্তাটা হচ্ছে সরণ, এটা হচ্ছে এপি, এপি বাই, আর এটা কত হবে বিপি, বিপি লেখার নতি হচ্ছে এপি বাই বিপি। আচ্ছা দেখো এপিটা হচ্ছে এই দিক বরাবর বোঝাচ্ছে, এই দিক বরাবর কি ছিল আমার, সরণ ছিল। তাহলে এটা উপরটা হবে সরণ, আর বিপিটা এই দিকে আছে, এই দিকে আমার কি বোঝাতো, সময় বোঝাতো। তাহলে সরণ বাই সময়। আবার সরণ বাই সময় মানে তোমরা কি জানো, কি হয়, বেগ। তাহলে দেখো তুমি চাইলে এই গ্রাফ থেকে কিন্তু হিসাব করে ওই কণার বেগটাও বের করতে পারো। তার জন্য শুধু কাজ কি হবে, তোমার এই গ্রাফের একটা নতি বের করতে হবে। নতি মানে এইটা বাই এইটা। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে দ্রুতি বা স্পিড বলতে পারো। দ্রুতি বা স্পিড। দ্রুতি বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা বস্তু তার সময়ের সাপেক্ষে সে যে তার স্থান পরিবর্তন করার যে হার, তাকে আমরা বলবো দ্রুতি। একটু লিখে নিই এটা, যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করার হারকে, অবস্থান পরিবর্তন করার হারকে কি বলে, দ্রুতি বলে। একদম এক লাইন ছোট্ট করে। তাহলে দ্রুতি মানে কি, ধরো সাপোজ আমি 10 মিনিট সময়ে 5 কিলোমিটার রাস্তা গেলাম, তাহলে আমার স্পিড কত হবে, আমি কত পথ গিয়েছি ডিভাইডেড বাই সেই সময়। দেখো এখানে আমি সেটাই করবো এখানে। তাহলে অতএব দ্রুতি সমান আমি কি পাবো, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। দেখো এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যেহেতু আমরা জানতাম যে অতিক্রান্ত দূরত্ব কি হয়, স্কেলার রাশি, তাহলে দ্রুতিও কি হবে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দ্রুতি হচ্ছে এক প্রকার স্কেলার রাশি। ঠিক আছে, দ্রুতি একটা স্কেলার রাশি। আচ্ছা এর একক কি হবে বলতো, দ্রুতির একক কি হবে, আমরা অতিক্রান্ত দূরত্বের একক কি দেখছিলাম, এসআই হলে মিটারে হতো, আর সময়ের একক সেকেন্ড, তাহলে কি হবে মিটার পার সেকেন্ড, একক কি হবে মিটার পার সেকেন্ড, যদি আমি এসআই ইউনিটের কথা ভাবি। আর যদি সিজিএস এর কথা ভাবি তাহলে কি হবে, সেমি পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস সিস্টেম। মাত্রা কি হবে বলতো, মাত্রা আমরা অতিক্রান্ত দূরত্বের মাত্রা কি বলছিলাম, লেন্থ, লম্বা কতটা, এল বোঝাতো। তাহলে উপরে এল আর সময় মানে টি, বড় হাতে টি, তাহলে কি হবে এল বাই টি, অর্থাৎ মাত্রা হবে এল টি মাইনাস 1। নিচে থাকলে উপরে উঠলে -1 হয়ে যায় মাথায়, এটা হবে। এইবার আমাকে যে ছোট ছোট যে টার্মগুলো জানতে হবে, যেগুলো খুব দরকার, সেটা হচ্ছে গড় দ্রুতি কাকে বলে। গড় দ্রুতি অর্থাৎ অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড। গড় দ্রুতি জিনিসটা কি, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, তুমি রাস্তায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকম স্পিডে গেছো। প্রথম কিছুক্ষণ তুমি হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাইছো, তারপরে কিছুক্ষণ 50 কিলোমিটারে উঠে গেছিলে, আবার শেষে কিছুক্ষণ রেস্ট কমিয়ে তুমি 30 কিলোমিটার পার সেকেন্ডে চালিয়েছো, 30 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এই ওভারঅল বিভিন্ন জায়গায় যে বিভিন্ন স্পিড আছে, ওকে নিয়ে যদি আমি গড় করি ওদের স্পিডকে, এটা অ্যাভারেজ ম্যাম, তো সেটাই কী হবে, গড় দ্রুতি। ব্যাপারটা দেখো এরকম, ধরো তুমি এখান থেকে ধরো যাওয়া শুরু করছিলে, তাহলে এখান থেকে প্রথমে কিছুটা গেলে এতটা, ঠিক আছে, আমি ধরলাম যে অতটা রাস্তা আছে S1 দূরত্ব, আর যেতে সময় লাগছে T1, ঠিক আছে। ওটার পর তুমি একটু এই দিকে একটু বেঁকে চলে গেলে, এতটা গেলে, আমি ধরলাম ও রাস্তাটা হচ্ছে S2 দূরত্ব, আর যেতে সময় লাগছে T2। আবার তুমি এখান থেকে ঘুরে ধরো আবার এরকম গেছো কিছুটা, আমি ধরলাম ওই রাস্তাটা
দূরত্ব s3 আর যেতে সময় লাগছে t3। তাহলে আমি যদি এখানে গড় দ্রুতি বের করতে চাই আমাকে কি করতে হবে? আগে মোট অতিক্রান্ত দূরত্ব, আমি মোট কত রাস্তা গেলাম সেটাকে যোগ করতে হবে। তাহলে লিখো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? দেখো প্রথমে গেছিল s1, তারপরে s2, তারপরে s3, তাহলে ওইগুলোকে যোগ করতে হবে, s1 প্লাস s2 প্লাস s3। বোঝা গেল? আবার মোট সময় বের করতে হবে আমাকে, এই যে বলছে মোট সময় বের করতে হবে। তাহলে মোট সময় কত হবে? প্রথমে t1, তারপর t2, তারপর t3, ওগুলোকে যোগ করতে হবে, t1 t2 t3 ওগুলোর যোগ। তাহলে গড় দ্রুতি আমি কি পাবো? এইটা বাই এইটা, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় করে দিলে আমি গড় দ্রুতি পেয়ে যাবো। তাহলে লিখলাম অতএব গড় দ্রুতি সমান, তাহলে আমি কি হবে? s1 প্লাস s2 প্লাস s3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। বোঝা গেল? এটাই হলো গড় দ্রুতির একটা রাশিমালা। এবার দেখো এখানে যদি ট্রাম বাড়তো, ধরো ওর উপরে আরো আছে, ধরো s4 আছে, s5 আছে, তাহলে কি হতো? পরপর জাস্ট ওর সঙ্গে আরো যোগ হয়ে যেত কিছু, এইভাবে কাজ হয়। আচ্ছা, এইবার আমরা যেটা স্টাডি করবো সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি যাকে ইংলিশে বলা হয় ইনস্ট্যান্টিনিউয়াস স্পিড। ওই ব্যাপারটা কি? তাৎক্ষণিক, অর্থাৎ ধরো তুমি একটা পুরো রাস্তা যাচ্ছিলে, আমার পুরো রাস্তার ইনফরমেশন দরকার নেই, আমার শুধু একটা বিশেষ জায়গার ইনফরমেশন দরকার। আমি পড়ছি তাৎক্ষণিক দ্রুতি বা যাকে বলা হয় ইনস্ট্যান্টিনিউয়াস। তাৎক্ষণিক দ্রুতি বা যাকে বলা হয় ইনস্ট্যান্টিনিউয়াস স্পিড। তো সেটা কি এরকম? সাপোজ ধরো তুমি তোমার গাড়ি নিয়ে এরকম একটা রাস্তা তুমি মোট অতিক্রম করলে, এখান থেকে শুরু করলে, এখানে গিয়ে থামলে, আমার পুরো রাস্তার ইনফরমেশন দরকার নেই, আমি বললাম রাস্তার মাঝে একটা জায়গায় যে পোল পড়ছিল, একটা ব্রিজ পড়ছিল, সেই পার্টিকুলার ব্রিজের সময় তোমার স্পিড কত ছিল। বোঝা গেল? এটা আমার জিজ্ঞাসার বিষয় নয় যে তুমি সারা রাস্তা কেমন গেছো, ওটা আমি জানবো না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি পার্টিকুলার ওই ব্রিজটা যখন পাড়িয়েছিলে বা একটা নির্দিষ্ট জায়গায়, সেই মুহূর্তে কত তোমার স্পিড ছিল, সেটাই হচ্ছে আমার এই তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টিনিউয়াস স্পিড। তাহলে আমি ধরলাম যে ওই যে ছোট্ট যে রাস্তা, সে রাস্তার দৈর্ঘ্য কত? ∆x। ∆x কেন বললাম? x মানে সরণ বোঝাতো, ∆x মানে ক্ষুদ্র সরণ বোঝাতো। আবার দেখো ওর অতটা ক্রস করতে একটা তো সময় লেগেছে, সে সময়টাকে আমি কি ধরলাম? ∆t। ∆t কেন? t মানে সময় বোঝাতো, ∆t মানে ক্ষুদ্র সময়, খুব ছোট্ট একটা সময়কে বোঝাবে। তাহলে আমি এখানে দ্রুতি কি লিখতে পারি? ∆x বাই ∆t। কারণ আমরা দ্রুতি সমান কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব ∆x আর সময় ∆t, এটা। এবার এখানে ব্যাপার কি, যেহেতু এই সময়টা ∆t খুব ছোট, তুমি ভাবো না তুমি যদি খুব স্পিডে গাড়ি চালাও তাহলে একটা ছোট্ট জায়গা তোমাকে ক্রস করতে কত সময় লাগবে? খুব মিনিমাম, প্রায় তুমি বলতে পারো শূন্যের কাছাকাছি, কিন্তু শূন্য নয়, কিছুটা সময় লাগছে কিন্তু সেটা খুব কম। তো এই জন্য কি করা হয়, যখন এরকম কোনো ক্ষুদ্র সময়ের ব্যাপার আসে ওটাকে আমি লিমিট ধরি। লিমিট এরকম, লিমিট ∆t টেন্ডস টু 0। আমি কিন্তু সমান 0 বললাম না, কি বললাম? টেন্ডস টু 0, প্রায় 0-র কাছাকাছি। তো এই ব্যাপারটাকে আমি এইভাবে লিখতে পারি, যেহেতু ক্ষুদ্র সময়ের ব্যাপার এখানে, তো এই জন্য তখন এই ∆t গুলো কি হয়ে যায়? ছোট dx আর ছোট dt হয়ে যায়। ∆x বাই ∆t ছিল, যেহেতু ∆tটা খুব ছোট মানে শূন্যের কাছাকাছি, আমি ওটাকে লিখতে পারি dx বাই dt এই আকারে। এটা কেন লিখতে পারলাম সেটা একটু বলে দিই, যেহেতু এখানে সময় খুবই ক্ষুদ্র, মানে ∆t প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে আমি এখানে তাৎক্ষণিক দ্রুতি কি লিখতে পারি? অতএব তাৎক্ষণিক দ্রুতি আমি যেটা পেলাম dx বাই dt। এটা এখানে এই যে dx পোর্শনটা
ডিএক্স পোর্শনটা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব আর ডিটিটা হচ্ছে ক্ষুদ্র সময়, ঠিক আছে। ওরই অনুপাতকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বস্তুর বেগ। বেগ মানে ভেলোসিটি। তাহলে বেগ কাকে বলে বলবো? দ্রুতি কি ছিল আমার? দ্রুতি ছিল যে সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তনের হারকে, এটা ছিল। এখানে আমি বেগে কি বলবো, যে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে। তাহলে লিখো, কোনো বস্তু কণার সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। তাহলে আমি বেগ সমান কি লিখতে পারি? বেগ আমি বলতে পারি যে সরণ বাই সময়, ঠিক আছে। যেমন দ্রুতি কি ছিল? দ্রুতি সমান ছিল অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমি বেগ বলতে পারি সরণ বাই সময়। তাহলে একটা জিনিস পরিষ্কার, এখান থেকে আমি বলতে পারি যে বেগ অবশ্যই কিন্তু হবে ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, একক মাত্রাগুলো একদম সেমই থাকবে। আমি এর একক বলবো এসআই এ, মিটার পার সেকেন্ড এসআই। আর মাত্রা কি হবে? যেমন ছিল এল টি -1, এটা একদম সেম। দ্রুতিরও যা মাত্রা, দ্রুতিরও যা একক, বেগেরও তাই। তাহলে এক্ষেত্রে আমি একই রকম ভাবে যেমন দ্রুতিতে করছিলাম সেটা বের করব যে গড় বেগ কাকে বলে। গড় বেগ, সেখানে ছিল গড় দ্রুতি, এখানে বেরোবে গড় বেগ। গড় বেগ মানে বেগ ভি দিয়ে লেখা তুমি জানো, তাহলে ভির অ্যাভারেজ। এই চিহ্নটা যে দিলাম এটা হচ্ছে অ্যাভারেজ চিহ্ন, মানে এই গড়ের চিহ্ন। ওটা সমান কি হবে? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ বাই মোট সময়। সরণ এস দ্বারা হয়, এস, আর টাইম টিতে হয়, অর্থাৎ এস বাই টি। একই রকম ভাবে তুমি ওই তাৎক্ষণিক বেগ বের করতে পারো। এখানে তাৎক্ষণিক বেগ কি ছিল? যে আমার একটা ক্ষুদ্র সময়ে কি পরিমাণ বেগ ছিল সেটা, অর্থাৎ একটা পুরো রাস্তা, তার একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট মুহূর্তের যদি আমাকে ইনফরমেশন পেতে হয়, তার জন্য আমাকে তাৎক্ষণিক বেগ স্টাডি করতে হবে। তাৎক্ষণিক বেগকে কি বলতে পারো? তুমি বলতে পারো এরকম যে কোনো ক্ষুদ্র সময়ে, কোনো ক্ষুদ্র সময় মানে কি? তুমি বলতে পারো ডেল টি, ক্ষুদ্র সময় ডেল টি। তাহলে ব্র্যাকেটে লিখো ডেল টি। বস্তু কণার যে সরণ হয়, এখানে সরণকে আমি কি বলবো? আমি ডেল এস বলতে পারি, ক্ষুদ্র সরণ, ঠিক আছে। ব্র্যাকেটে লিখো তাহলে ডেল এস। তাকেই কি বলে? তাকেই তাৎক্ষণিক বেগ বলে। তাৎক্ষণিক বেগ বলে। তাহলে এখানেও কিন্তু আমি একই রকম ভাবে একটা রাশিমালা পেতে পারি। এরকম বলতে পারি যে অতএব তাৎক্ষণিক বেগ সমান ডেল এস বাই ডেল টি। আর তার আগে একটা লিমিট লাগাবো। লিমিট কেন লাগাতাম? কারণ যেহেতু সময়টা শূন্যের খুব কাছাকাছি, খুব ক্ষুদ্র, সেজন্য আমি লিমিট লাগাবো। এখানে লিমিট লাগাবো কিরকম না, ডেল টি টেন্ডস টু 0। তো কি হয়ে যাবে এটা? আমরা বলছিলাম যে এই ডেলের উপর যদি লিমিট পড়ে যায় তাহলে ওটা শুধু ডিএস হয়ে যায়, ডিএস বাই ডিটি, এইটা। তাহলে এই ছিল আমার বেগের উপর কাজ, বেগ, গড় বেগ আর তাৎক্ষণিক বেগ। তাহলে তোমরা বাড়িতে এটা স্টাডি করো যে আমি এর আগে যেটা পড়ালাম দ্রুতি আর এখন যেটা পড়ালাম বেগ, এদের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, কি কি পার্থক্য এদের মধ্যে আছে। তাহলে তোমাদের বাড়িতে কি কাজ থাকবে? ফার্স্ট কাজ দিচ্ছি এটা তোমরা প্রত্যেকে ব্যাপারটাকে স্টাডি করো।
প্রশ্নটা হচ্ছে যে বেগ ও দ্রুতির পার্থক্য লেখো। ঠিক আছে, আর একটা প্রশ্ন, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। এটা 2 নম্বর কাজ যে গড় বেগ ও তাৎক্ষণিক বেগ, বেগের পার্থক্য লেখো। এই দুটো স্টাডি করো। এখানে একটা পয়েন্ট আমি বলে দিই, এই গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে একটা প্রশ্ন এরকম হয় যে গড় বেগ ও তাৎক্ষণিক বেগের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি যদি একটা বস্তুর গড় বেগ জানো আর একটা বস্তু যদি তাৎক্ষণিক বেগ জানতে পারো, কোনটা বেশি তাৎপর্যপূর্ণ। সবসময় মনে রাখবে এই যে তাৎক্ষণিক বেগ, এই তাৎক্ষণিক বেগটা কিন্তু সবসময় বেশি গুরুত্বপূর্ণ হয়, কারণ তোমাকে একটা পার্টিকুলার পয়েন্টের ইনফরমেশন দিচ্ছে এই তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, গড় বেগ তোমাকে ওভারঅল এটা দিয়ে দিল, কিন্তু তার মাঝে কখনো সে খুব বেশি ছিল, কখনো খুব কম ছিল, তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। ঠিক আছে, এই ব্যাপার। এইবার আমাদেরকে একটু ছোট ছোট করে জানতে হবে বিষয়গুলো, যেমন একটা সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ, আর একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, একটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি। সমবেগটা কি? যদি এমন হয় যে একটা বস্তু এখান থেকে স্টার্ট করে পুরো রাস্তা গেল এবং পুরো রাস্তাতেই তার বেগ স্থির ছিল, বেগের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এই ধরনের বেগকে আমি কি বলবো? সমবেগ। ধরলাম সে পুরো রাস্তাতেই ভি বেগ নিয়ে গেছিল, এখান থেকে শুরু করছে ভি বেগ নিয়ে, ওখানে শেষ করছেও ভি বেগ তখন ছিল, তাহলে এই ধরনের বেগকে আমি কি বলবো? সমবেগ। আর যদি এমন হয় যে ওই পুরো রাস্তায় যাবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বেগ নিয়ে যাবে, ধরো প্রথম কিছুটা বেগ নিয়ে গেল V1, তারপরে কিছুটা রাস্তা গেল V2 বেগ নিয়ে, তারপরে কিছুটা রাস্তা গেল V3 বেগ নিয়ে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন বেগ নিয়ে গেল, তাহলে এই ধরনের আমি বেগকে কি বলবো? অসমবেগ। এইবার আমি তোমাদেরকে একটা প্রবলেম করাবো, সেই প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং। ব্যাপারটা একদম গোড়া থেকে ভালো তোমরা বোঝো, এবং আশা করছি এই ধরনের প্রবলেম তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব। তাহলে দেখো প্রশ্নটা কি বলছে, একটি বস্তুর অবস্থান x দেওয়া আছে, x মানে সরণ দেওয়া আছে, x সমান a প্লাস বিটি স্কোয়ার, এটা দেওয়া আছে, যেখানে এর মান বলা আছে 8.5 মিটার এবং বির মান বলা আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রশ্ন কি বলছে? প্রশ্ন দুটো। ফার্স্ট প্রশ্ন কি বলছে? টি সমান 0 এবং টি সমান 2 সেকেন্ডে এর বেগ কত হবে? এই যে একটা সরণ দেওয়া আছে, ওর বেগ কত হবে? আর দ্বিতীয় প্রশ্ন বলছে টি সমান 2 সেকেন্ড এবং টি সমান 4 সেকেন্ড, এই যে দুটো সময়, ওদের মধ্যের গড় বেগ কত? এই দুটো কাজ আমরা করব একদম প্রাথমিকভাবে, সমস্ত স্টেপ আমরা বুঝেই করব আজকে। ঠিক আছে, একটা প্রবলেম তোমরা ভালো করে বুঝে নাও, দেখবে বাকি সিমিলার এরকম প্রচুর প্রবলেম আছে তোমাদের টেক্সট বইয়েতে, তো তোমরা সেগুলোও করবে। আচ্ছা, আগে কি কি ডাটা দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। কি কি ডাটা আছে? এক্স দেওয়া আছে, এক্স মানে সরণ, এক্স কত দেওয়া আছে? a প্লাস বিটি স্কোয়ার, এটা। আর এ আর বির মান দেওয়া আছে, এর মান আছে 8.5 মিটার আর বির মান দেওয়া আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা। তো দেখো ফার্স্ট প্রশ্নে কি বলছে, এখানে আমাকে বলছে বেগ বের করতে হবে। তাহলে দেওয়া আছে সরণ, বের করতে হবে বেগ। আমরা বেগ সমান কি জানি? লিখো, আমরা জানি বেগ মানে ভি, ভি সমান কি হয়? সরণ বাই সময়, সরণ বাই সময়। আমরা এক্ষুনি তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কি দেখছিলাম? dx বাই ডিটি, এইটা dx বাই ডিটি। ডিএক্সটা হচ্ছে ওই সরণের পরিবর্তন আর ডিটিটা হচ্ছে সময়ের পরিবর্তন, অর্থাৎ টি সমান 0 টি সমান 2, অর্থাৎ আমি ধরলাম যে একটা কণা এখান থেকে স্টার্ট করে এদিকে যাচ্ছিল, এখানটা যখন ছিল তখন তার সময় টি সমান 0 ছিল, আর এখানটাতে সময় হচ্ছে টি সমান 2 সেকেন্ড, ঠিক তো?
তাহলে এই যে রাস্তা গেল ওই রাস্তাটা কত dx। তো দেখো আমার এখানে এই x এর মানটা কিন্তু দেওয়া আছে, তাহলে আমি এই জায়গাতে x এর মানটা বসিয়ে দেবো। বসাও d dt, অর্থাৎ ওই x বাদ দিয়ে বাদ বাকি যে অংশটা পড়ে আছে ওটাকে তুমি আলাদা রাখো, রেখে x এর মানটা বসাও। x এর মান কত ছিল a প্লাস bt স্কোয়ার। বোঝা গেল? এই যে দেখো এইদিকে দেখো ddt আছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের যাদের ম্যাথ আছে তারা পরের দিকে শিখবে, আর যাদের ম্যাথ নেই তাদের জন্য আমি এখানে যতটা আমার প্রয়োজন ফিজিক্সের জন্য ততটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। একটু প্রসেসটা মনে রাখো, প্রসেসটা খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ, মনে থাকবে তোমাদের। তো ব্যাপারটা কীরকম করতে হবে আমাকে, এই যে ddt আছে এই ধরনের কোনো অপারেশন যদি এর উপর হয় এই প্রসেসটাকে বলা হয় ডেরিভেটিভ বা অবকলন। তোমরা ম্যাথে পরের দিকে শিখবে, তো প্রসেসটা আমি বলে দিই। তো আমি প্রথম কি করব, দেখো যেমন আমি সেই ব্র্যাকেটের কাজ করতাম, সেখানে আমি কী করতাম, একবার ডিডিটির সঙ্গে এইটা গুণ হবে আর একবার ডিডিটির সঙ্গে সেইটা গুণ হবে, তো দুটোকে আলাদা করে দাও। আমি এরকম লিখতে পারি, তাহলে ডিডিটি অফ এ একবার লিখব প্লাস ডিডিটি অফ বিটি স্কোয়ার, জাস্ট দুটোকে আলাদা করে নিলাম আর কি, ঠিক আছে। একবার এর সঙ্গে এ রাখলাম, আবার ওর সঙ্গে তাকে রাখলাম, এভাবে। এইবার আমি এটা করার নিয়মটা এখানে দেখাচ্ছি, দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। ধরো আমি এরকম একটা অপারেশন করছি যেখানে বাইরে ডিডিটি আছে অপেক্ষক, মানে ও হচ্ছে কাজ করবে, কার উপর কাজ করবে না, মাথায় আছে আমার টি টু দি পাওয়ার এন। ধরো এইরকম একটা অপারেশন আমার আছে, এরপর আমাকে কাজ করতে হবে। এর নিয়মটা কীরকম, এখন এখন এসব ভুলে যাও, এখন এই দিকে দেখো। এর নিয়মটা কি হয়, যেটা মাথায় থাকে, অর্থাৎ এই ট্রামটাকে যদি আমাকে ভ্যানিশ করাতে হয়, ঠিক আছে, তাহলে এর কি কাজ হয় সেটা দেখো। টির মাথাতে কি আছে, এন আছে, ওই এনটা সামনে এসে বসবে, তাহলে এনটাকে আগে বসাও, এন থাকলো, এনটা চলে এলো, মাথায় কি হবে, তাহলে মাথায় যা আছে তার সঙ্গে শুধু -1 একটা যোগ হয়ে যাবে, তাহলে এন বাইরে বেরোলো, আর কি ছিল, টি ছিল, মাথায় এন ছিল, এনের মাথায় এক ঘর কমে যাবে। এইটা হচ্ছে নিয়ম। তাহলে কি নিয়ম বুঝলে, মাথায় যেটা থাকে সেটা সামনে নেমে যায় আর মাথাতে এক ঘর কমে যায়। এই শুধু সিম্পল লজিকটা মনে রাখো, বাদ বাকি সমস্ত কাজ সিমিলার হবে। আবার একটা বিষয় দেখো, এখানে যদি আমি কোনো ধ্রুবকের ওপর ধ্রুবক রাশির ওপর আমি এরকম যদি কোনো একটা অপেক্ষক বসিয়ে দেই, সে কিন্তু সবসময় উত্তর কি দিবে আমাকে, 0। অর্থাৎ আগেরটা কেন 0 হয়নি, কারণ টি হচ্ছে পরিবর্তনশীল, আমি টির জায়গায় যা খুশি মান বসাতে পারি। কিন্তু এখানে দেখো তোমার অঙ্কে এর মান পার্টিকুলার বলে দিয়েছি 8.5, তার মানে ও সারা জীবন এর মান 8.5ই হবে, কখনো চেঞ্জ হবে না, ও ফিক্সড ধ্রুবক রাশি। কোনো ধ্রুবক রাশির যদি এরকম ডেরিভেটিভ করা হয় উত্তর হবে 0। তাহলে এখানে এবার আসল ব্যাপারটা কি হবে, ডিডিটি অফ এ আছে, এটা কি ধ্রুবক এখানে বলছিলাম, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে কি হবে, 0 হবে। দেখো আমি যেহেতু টির উপর ডেরিভেটিভ করছি, কিন্তু এখানে দেখো টির কোনো অংশ নেই, বোঝা গেল, এখানে কোনো টির অংশ নেই, তো সেই জন্য এটা ডেরিভেটিভ হয়ে 0 হয়ে যাবে। ওর খাবার জিনিস রাখতে হবে, টি আছে মানে এখানে কোনো টি থাকতে হবে, তাহলে বেঁচে থাকবে, নাহলে মারা যাবে, এটাই ব্যাপার। এখানে দেখো টির অংশ আছে, তার মানে এ 0 হবে না, এর কাজ হবে। এখানে কি করবে, দেখো কি আছে, বি টি স্কোয়ার, বিটা কি ধ্রুবক, তাহলে ও ধ্রুবকের কিছু কাজ নেই, ওকে সিম্পলি বাইরে বের করে দাও, তাহলে বি থাকলো বাইরে পড়ে, ভিতরে কি থাকলো, আর ডিডিটি অফ টি স্কোয়ার। সিম্পলি বিটাকে বাইরে বের করে দিয়েছি আর যা ছিল সেটাকে রেখে দিচ্ছি। এবার আমার কাজ কি হবে, দেখো 0 উড়িয়ে দাও, আর দরকার নেই, এখানে 0, এখানে বি ছিল। এইবার আমি এই নিয়মটা লাগাবো, আমি কি নিয়ম বলছি না, মাথায় কত আছে, 2 আছে, তাহলে 2টা সামনে আসবে, বসলো, টি মাথায় আগে 2 ছিল, এখন এক ঘর কমবে, তাহলে 2 - 1 করে দিলাম, তাহলে আমি কি পেলাম বলো তো, ওভারঅল এটা 0টা লেখার দরকার নেই, ওদিক থেকে লিখো, তাহলে কত আসবে ওটা, বি 2 টি 2 - 1 মানে কি 1, তাহলে টির মাথায় 1, টির মাথায় 1 মানে শুধু টি,
তাহলে আমি এটা লিখতে পারি 2bt। ঠিক আছে, টির মাথায় 1 মানে কি, শুধু টি। তাহলে দেখো আমি কিন্তু আমার বেগের রাশিমালা পেয়ে গেলাম। এবার শুধু আমাকে দুটা কন্ডিশন বসিয়ে দিলে উত্তর পেয়ে যাবো আমি, একটা টি সমান 0 আর টি সমান 2। তাহলে 1 নম্বর কন্ডিশন দেখো, যখন টি সমান 0, তাহলে লিখো যখন টি সমান 0 কি হবে, ভির মান, এখানে যদি টির মান যদি 0 হয়ে যায় তাহলে তো পুরোটাই 0, মানে বেগ 0, তাহলে ভি সমান কত হবে, 0। এখানে মান বসাও, ভি সমান তাহলে কত হবে, 2b ইন্টু টি, টির মান এখন 0, তাহলে 2b ইন্টু 0 মানে 0। এটা একটা উত্তর হলো। এখানে আমি কি করবো দেখো, আগেরটা টি সমান 0 হচ্ছিল, ভির সাফিক্সে মানে ভির নিচে গড়ায় লিখবো আমি টি সমান 0, আর এখানে লিখবো ভি টি সমান 2। তাহলে এখানে কি হবে, 2b ছিল ইন্টু টি ছিল, এখন টির মান 2, 2 বসাও, কত হবে, 2 2 4, 4b, কত মিটার পার সেকেন্ড। তাহলে ফার্স্ট কাজ আমার হয়ে গেল। এবার করবো আমি এই 2 নম্বর অপারেশনটা। এই যে অপারেশনটা হলো এতক্ষণ, যদি ব্যাপারটা বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আরেকবার জাস্ট ব্যাকে গিয়ে ব্যাপারটা দেখে নাও, আর যদি তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তো আমি নেক্সট লেকচারে ব্যাপারটা আরও ডিটেলে ব্যাপারটা ক্লিয়ার করে দেবো একদম। এইবার আমি করব 2 নম্বর অপারেশনটা। 2 নম্বরে কি বের করতে বলছে, গড় বেগ। আমরা গড় বেগের রাশিমালা কি জানি, গড় বেগ সমান কি ছিল, মোট সরণ বাই সময় ছিল এটা। তাহলে আমি মোট সময় বলতে দুটো সময় আছে তবে এখানে, একটা আছে টি সমান 2 সেকেন্ড, একটা আছে টি সমান 4 সেকেন্ড। ওখান থেকে সময়টা পেয়ে যাবো, সরণটা, ওই সময়টা এই সমীকরণে বসিয়ে দিলে আমি একটা প্রাথমিক সময় একটা অন্তিম সময় পেয়ে যাবো। দেখো ওই কাজটাই করবো। এখানে যেটা করবো, প্রথমে আছে কত, টি সমান 2 সেকেন্ড, টি সমান 2 সেকেন্ড, 2 সেকেন্ডে সরণ কত হবে, সরণ এক্স ছিল, এক্স কিন্তু কোন সময়ে না, নিচে লিখবে টি সমান 2 সেকেন্ড, জাস্ট এই কোণে এখানটা লিখবে, এটা বলে সাফিক্সে আর কি। ওটার সমান কি হবে, তুমি এই যে সমীকরণটা ছিল ওখানে টির জায়গায় 2 বসাও, তাহলে এ প্লাস বি ইন্টু 2 স্কোয়ার, এটা আসবে। মানে কি এলো, এ প্লাস 4b, এটা হচ্ছে টি সমান 2 তার সরণ। আবার টি সমান যখন 4 সেকেন্ডে কাজ করবে, অতএব সরণ কত হবে, এক্স টি সমান 4, টি সমান 4 কত হবে, তাহলে এ প্লাস বি ইন্টু টির জায়গায় 4 তার স্কোয়ার, 4 4 16, তাহলে এ প্লাস 16b, এটা। এইবার দেখো তাহলে ও কিন্তু শুরু করছিল এখান থেকে এখানে, ধরো একজন মানুষ এখান থেকে হাঁটা শুরু করলো, সে এখানে গিয়ে পৌঁছালো, তাহলে সে মোট কত সরণ বের করার জন্য কি করতে হবে, এই পজিশন মাইনাস এই পজিশন করতে হবে, অর্থাৎ কোথায় গেল বিযুক্ত কোথা থেকে শুরু করলো সেটা করলেই হবে। তাহলে এখানে মোট সরণ কত হবে, মোট সরণ কত হবে, কোথায় গিয়ে পৌঁছালো, এটা তো এক্স টি মাইনাস 4, ওখান থেকে বিয়োগ করতে হবে কাকে, যেখান থেকে শুরু করলো, অর্থাৎ এইটা এক্স টি মাইনাস 2, এটা এই দুটোকে বিয়োগ করলেই তবে আমি মোট সরণটা পাবো, কতটা রাস্তা সে গেল। তো মান সিম্পলি এখানে কত বেরিয়েছিল এক্স, এটার মান এ প্লাস 16b, এ প্লাস 16b, এইটা মাইনাস এইটা মানে এইটা কত মান ছিল, এ প্লাস 4b, এ প্লাস 4b, ওই দুটোকে বিয়োগ করলেই জাস্ট আমি মোট সরণ পেয়ে যাব। তো দেখো বিয়োগ করলে কি হবে, এ কেটে যাবে, থাকবে 16b মাইনাস 4b, মানে ওভারঅল যেটা থাকবে 12b, 12b। এবার তুমি বির মান বসাও, মানে কত দেওয়া ছিল, এই দেখো 2.5 দেওয়া ছিল বির মান, তো বির মানটা বসাও, তাহলে 12 ইন্টু 2.5 গুণ করলে কত হবে, তাহলে হবে 30 হবে 30।
যেহেতু এখানে সরণ বের করতে বলছিল, তার মানে অবশ্যই একক হবে কিসে? মিটারে। 30 মিটার উত্তর। এটা হলো মোট সরণ। আচ্ছা, মোট সময়টা কত হবে? মোট সময় কত হবে বলো তো? দেখো 2 সেকেন্ড থেকে শুরু করছিল, শেষ হচ্ছে 4 সেকেন্ডে। তাহলে সময়ের তাহলে কতটা মাঝখানে সময় গেল? 4 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড করতে হবে এটা। দ্যাট ইজ এইটা 4 মাইনাস 2 সেকেন্ড, দ্যাট ইজ 2 সেকেন্ড। এখানে মোট মানে ওদের মাঝে, দেখো বলছে এদের মধ্যে, ওদের মাঝে কত সময় লাগছে, ওদের বিয়োগফল 2 সেকেন্ড। তাহলে এবারে সিম্পলি তুমি এই সূত্রে এই মানগুলো বসিয়ে দাও, দেখো উত্তর হয়ে যাবে। তাহলে গড় বেগ কত বেরোবে? অতএব গড় বেগ হবে কত? এখানে মোট সরণ কত ছিল? এই যে মোট সরণ 30 মিটার, তো উপরে হবে 30, আর নিচে আছে মোট সময় কত বেরিয়েছে আমার? 2 সেকেন্ড, নিচে 2, তাহলে হবে কাটাকাটি করলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমার 2 নম্বর অপারেশনটাও হয়ে গেল। ঠিক আছে, একই রকম ভাবে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা করতে পারলে কিনা, ঠিক করলে কিনা, আমি দেখে তোমাদেরকে বলবো। দেখো এখানে আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিলাম। আমি যে প্রবলেমটা করিয়েছি তার সঙ্গে সিমিলার একদম কেস 1টা 1 নম্বর প্রবলেমটা, আর 2 নম্বর প্রবলেমটা একটু ডিফারেন্ট। তোমরা চেষ্টা করো, যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে ওগুলো সব করে দেবো। ঠিক আছে, প্রথম প্রবলেমটা বলা হচ্ছে একটা গতিশীল কণার সরণ দেওয়া আছে x সমান 3t + 4। 1 নম্বর প্রথম প্রশ্ন বলা হচ্ছে t সমান 2 সেকেন্ড এবং t সমান 4 সেকেন্ডে ওর বেগ কত হবে। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে t সমান 4 সেকেন্ড এবং t সমান 5 সেকেন্ডের মধ্যে ওর গড় বেগ কত। এটা ফার্স্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে একটা কণার সরণ দেওয়া আছে x সমান 2t - 3t স্কোয়ার। প্রশ্ন হচ্ছে 1 নম্বর, কণাটির সর্বোচ্চ ধনাত্মক বেগ কত হবে, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কণাটির বেগ কখন শূন্য হয়ে যাবে। এই শূন্য করার কেসটা একটু বলে দিই। তোমরা কি করবে, আগে প্রথমে বেগটা বের করলে ওই বেগ সমান শূন্য করে দিবে, করে ওখান থেকে টির মানটা বের করে নেবে সিম্পলি। ওই টির মানটাই হচ্ছে উত্তর। আমাদের আজকের শেষ একদম টপিক, আমরা সরণ বেগ আলোচনা করে নিয়েছি। লাস্ট পার্ট যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ত্বরণ। তোমরা জানো যে বেগ পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। অর্থাৎ তুমি বলতে পারো যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ সমান ত্বরণকে আমি এ দ্বারা লিখি, স্মল এ। তো স্মল এ সমান কি লিখতে পারি? বেগের পরিবর্তন বলছে, তার মানে ডিভি। ডিভিটা হচ্ছে বেগের পরিবর্তন, dv/dt। ডিটি হচ্ছে সময়ের পরিবর্তন, ডিভি হচ্ছে বেগের পরিবর্তন। ওদের অনুপাত করলে ওটা আমাকে দিবে ত্বরণ। একক কি হবে? এর একক আমি বলতে পারি কি, বেগের একক কি হয়? মিটার পার সেকেন্ড হয়। তাকে আবার একটা সেকেন্ড দিয়ে ভাগ, ডিটি আছে, আবার একটা সেকেন্ড দিয়ে ভাগ, মানে আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, মাত্রা কি আসবে? আমরা বেগের মাত্রা কত জানতাম? lt-1। তার সঙ্গে আবার একটা সময় দিয়ে ভাগ আছে, মানে আবার একটা নিচে টি আছে, মানে আসবে lt-2। আর একটা টি ওখানে গিয়ে যোগ হবে, উপরে মাইনাস আর একটা বাড়বে, এটা। তাহলে দেখো একটা বস্তুর মধ্যে ত্বরণ আছে আমি কখন বুঝতে পারি বলো তো? যদি তার বেগ পরিবর্তন হয়। যদি বেগ পরিবর্তন না হয়, যদি সে সারা রাস্তা সমবেগে যায়, তাহলে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না, ত্বরণ শূন্য। কিন্তু যেগুলো অসমবেগে যেসব গতিশীল বস্তু থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ত্বরণ থাকে। তার মানে ব্যাপারটা বুঝো। ধরো তুমি সাপোজ কাঁকটা থেকে, আমাদের কাঁকটিয়া বাজার থেকে গাড়িতে করে আসা শুরু করছো। কিরকম আসছিলে না, তুমি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে আসছো। এটা ছিল কাঁকটিয়া, এটা ডিমারি থেকে তমলুক গেছো আবার তুমি 50 মিটার পার সেকেন্ড বেগে, সাপোজ, এটা রাফলি ভ্যালু, তমলুক গেছো এটা।
আবার তুমি তমলুক থেকে নন্দকুমার গেছো, ওইদিকে তমলুক থেকে নন্দকুমার গেছো সাপোজ 40 মিটার পার সেকেন্ড বেগে, এটা নন্দকুমার। তাহলে তোমরা দেখো পুরোটা রাস্তাতে কিন্তু বেগ সমান নেই। বেগ সমান নেই মানে কি, কখনো বেগ বাড়ছে কখনো বেগ কমছে। ওই যে বেগ যখন বাড়ছে মানে কি, বেগ পরিবর্তন হচ্ছে, ওই সময়ের সঙ্গে ওই পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। আর যখন কমা শুরু হচ্ছে তখন এখানে 50 থেকে 40 হয়ে গেছে, মানে বেগ আস্তে আস্তে করে কমছে। যেখানে কমা শুরু হচ্ছে ওকে বলা হয় মন্দন। ত্বরণ আর মন্দন। জাস্ট আমরা ছোট করে একটু দেখবো যে ত্বরণের প্রকারভেদ। কি কি প্রকারভেদ হতে পারে? তুমি একটা বলতে পারো সমত্বরণ। সমত্বরণ কখন হয় বলো তো? ধরো তুমি একটা বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে সে নিচে এসে পড়লো, ওর ক্ষেত্রে যে ত্বরণ, ওর ক্ষেত্রে ত্বরণ মানে কি 9.8, ওকে পৃথিবী যেই ত্বরণ দিয়ে টানছে সেটাই হচ্ছে ওর ফিক্সড, অর্থাৎ ওর ক্ষেত্রে কিন্তু হয় সমত্বরণ। তুমি বলতে পারো যে একটা বস্তু এখানে ছিল, ওকে তুমি নিচে ফেলে দিলে ও তখন যে ত্বরণ নিয়ে নামবে সেটা কত হয়, জি হয়। জি মান হয় 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এর ক্ষেত্রে পুরো রাস্তা দিয়ে কিন্তু ওই 9.8 ত্বরণ নিয়েই নিচে নামবে, ওটা সমত্বরণ। আর হতে পারে অসমত্বরণ। অসমত্বরণ মানে ধরো এই যেমন এখানটাতে হচ্ছিল, দেখো এখানে ত্বরণটা প্লাস ছিল, এখানে ত্বরণ মাইনাস হয়ে গেছে, মানে মন্দন হয়ে গেছে, এরকম আর কি অসমত্বরণ। আবার যেমন আমি আগেরটার ক্ষেত্রে করছিলাম গড় বেগ, তাৎক্ষণিক বেগ, এখানেও হবে তুমি বলতে পারো গড় ত্বরণ। গড় ত্বরণ মানে কি হবে, মোট বেগ বাই মোট সময়। বেগ বাই সময় ছিল, অর্থাৎ এটা আমি লিখতে পারি বেগ বাই সময়। এখানে কি বলবো তাহলে, মোট বেগ বাই মোট সময়, সিম্পলি। আচ্ছা, ওর পরে যেটা আছে তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ মানে একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা খুব ক্ষুদ্র সময়ের মধ্যে যে ত্বরণ ছিল সেটা হচ্ছে হবে তাৎক্ষণিক ত্বরণ। ত্বরণকে এরকম লিখতে পারি যে গড় ত্বরণ সমান এরকম হবে যে ডিভি বাই ডিটি, অর্থাৎ বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। ঠিক আছে, কিন্তু বেগের পরিবর্তন মানে কি, ধরো এখান থেকে স্টার্ট করছিল, এখানে গেল, এখানে বেগ ছিল v1, এখানে বেগ হচ্ছে v2, এখানে সময় ছিল t1, এখানে সময় ছিল t2। তাহলে বেগের পরিবর্তন মানে কি, এখানে v2 মাইনাস v1 পরিবর্তন বলছে, আর সময়ের পরিবর্তন কত হবে t2 মাইনাস t1। এইটা এইরকম ফর্মুলায় বসিয়ে আমরা প্রচুর নিউমেরিক্যালস ক্যালকুলেশন করব। আচ্ছা, একই রকম ভাবে আমি তাৎক্ষণিক ত্বরণটা একটু বের করে নিই। এর সমান ধরো তাৎক্ষণিক মানে সে লিমিটের ব্যাপার আসবে, মানে আমি ধরলাম আগে ছিল ডেল ভি বাই ডেল টি, তারপর আবার লিমিট লাগিয়েছি আমি, লিমিট কত না ডেল টি টেন্স টু 0, খুব ক্ষুদ্র সময়ের জন্য। তখন ওটা কি হয়, ওটা হয়ে গিয়ে ডিভি বাই ডিটি হয়ে যায় হয়। এবার এখানে আমি কি করব, ওই ভি মানটা বসিয়ে দেবো। এতটা পর্যন্ত আমার ঠিক আছে, কিন্তু আমি কি করব, আমি ত্বরণের সঙ্গে সরণের একটা সম্পর্ক আনতে চাইছি। এখানে বেগ আসছে, আবার আমি বেগ সমান কি জানি, ভি সমান কি হয় ডিএস বাই ডিটি। তো আমি এই ভির জায়গায় ওই মানটা বসিয়ে দেবো। দেখো তাহলে কি আসবে, আমার এদিকে ডিডিটি যেমন ছিল ওদিকে এলো ডিএস বাই ডিটি। এটা একটু গুণ করলে দেখো দুটো ডি এসে যায়, মানে ডি স্কোয়ার এস বাই ডিটির স্কোয়ার, ডিটির হোল স্কোয়ার। এস সমান আমি কি পেলাম, ডি স্কোয়ার এস, এস সমান আমি কি পেলাম ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। এইটা ঠিক আছে। এগুলো জাস্ট আমি কিছু ফর্মুলা বের করে নিলাম যদি আমার পরবর্তীকালে কাজে লাগে আর কি, এই জন্য। তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আর আজকে লেকচার 1 আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী লেকচারে অর্থাৎ লেকচার 2-তে সেখানে ডিসকাস করব যে আজকে আমরা যে টার্মগুলো পড়লাম, সরণ, বেগ, ত্বরণ, ওদের নিজেদের মধ্যে কীরকম কী সম্পর্ক, সঙ্গে সময় আসবে আবার, ওদের মধ্যে কীরকম কী সম্পর্ক এবং ওর উপর রিলেটেড কিছু প্রবলেমও করব ওখানে। তো আশা করি তোমাদের প্রত্যেকের খুব হেল্প করবে এই ক্লাসগুলো। আর বাকি বাড়িতে তোমরা পড়াশোনা করো, যে হোমওয়ার্কগুলো দিলাম ওগুলো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে করো এবং করে আমাকে মেসেজ করে জানাও যে তোমরা করলে কি না। আর বাকি তোমরা বাড়িতে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।